রজত, তুমি গিয়ে পুলিশ কমপ্লেন করে দাও, হয়তো আমাদের ছেলেকে কেউ কিডন্যাপ করেছে। পিঙ্কি, রাজু কোনো বাচ্চা ছেলে নয় যাকে কেউ কিডন্যাপ করে নেবে। সে 20 বছরের ছেলে, কেউ তাকে কিডন্যাপ করবে না। তাহলে তুমি কি বলতে চাইছো, আমরা এভাবে বসে থাকবো? সে ভালো করে জানতো সে পরীক্ষায় ফেল হয়ে যাবে, তাই কোথাও পালিয়ে গেছে। তবুও আমি পুলিশ স্টেশনে গিয়ে একবার এফআইআর করে আসছি। তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। জানি না আমার ছেলে কোন অবস্থায় রয়েছে। অপরদিকে রাজু কোনো এক বাড়ির ডাইনিং রুমে বসে নানা রকমের খাবার খাচ্ছিল। বাহ, খুব ভালো লাগলো। অনেকদিন পর এত ভালো ভালো খাবার খেলাম। এবার হজম করার জন্য কিছু খেয়ে নিলে 3-4 ঘন্টা পর্যন্ত ভালোভাবে ঘুম দেওয়া যাবে। রাজু খাওয়া দাওয়া করে সব কথা ভাবতে থাকে। অপরদিকে পিঙ্কিদের বাড়িতে পিঙ্কি যখন দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। বৌমা, আমার মন বলছে রাজুকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। এবার গিয়ে তুমি বরং খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি তো সবসময় খাওয়া দাওয়া নিয়েই কথা বলবে। যে নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সে কি করে বুঝবে মায়ের ভালোবাসা কি? এসব তুমি কি বলছো পিঙ্কি? আমি তোমার কথাতেই সুরেশকে বাড়ি থেকে বার করেছিলাম। তাকে বাড়ি থেকে বার করে আমি অনেক দুঃখী। তাকে বাড়ি থেকে বার করাটা আমার অনেক বড় ভুল হয়েছে। তুমি এই বাড়ির জন্য অপয়া। তুমি এখানে আছো বলি আমার স্বামী আর ছেলের কোনো রকমেরই উন্নতি হচ্ছে না। পিঙ্কি, আমি কাল থেকে কিচ্ছু খাইনি। এখনো পর্যন্ত না খেয়ে থাকলে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারি। আমাকে কিছু খেতে দাও। আমি তোমাকে কোনো কিছু খেতে দেব না। কোথা থেকে নিজের পা ভেঙে এসেছিলে? 6 মাস পর্যন্ত আমাকে একা বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে। তোমার জন্য আমি নিজের ছেলের দিকে লক্ষ্য দিতে পারিনি, তাই আমার ছেলে আবার ফেল করে গেছে আর বাড়ি ছেড়ে চলে গেছে। এবার তোমাকেও এই বাড়ি ছাড়তেই হবে। তুমি এভাবে আমাকে নিজের বাড়ি থেকে বার করে দিতে পারো না পিঙ্কি। আমি অনেক কিছু করতে পারি। তোমার কপাল ভালো যে তুমি এতদিন পর্যন্ত বেঁচে রয়েছো। এরপর পিঙ্কি তার শাশুড়ির হাত ধরে বাড়ি থেকে বার করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। পিঙ্কি, দরজা খুলে দাও। যা বলার আছে বাড়ির ভেতরে বলো, আমি সব কিছু সহ্য করে নেব। আমাকে এভাবে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখো না। এলাকার লোকেরা দেখে নিলে নানা রকমের কথা বলবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওটাই তোমার জন্য ভালো হবে। তাড়াতাড়ি এখান থেকে চলে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না। আমি কোথায় যাব? ঈশ্বর, আমি লতার সঙ্গে অনেক খারাপ করেছিলাম, তাই আজ আমাকে তার শাস্তি পেতে হচ্ছে। কাবেরী তার বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিঙ্কি বাড়ির দরজা খোলে না। শেষমেশ কাবেরী রাস্তার উপর গিয়ে ওঠে। কাবেরী রাস্তায় দাঁড়িয়ে ছিল, এমন সময় তাদের প্রতিবেশী পার্বতী এক মহিলার সঙ্গে সেখানে আসে। আরে কাবেরী, তোমার বৌমা কি তোমার উপর রেগে আছে নাকি? তোমাকে বাড়ি থেকে বার করে দিল কেন? আসলে জানলা থেকে আমরা সবকিছুই দেখতে পাই। তুমি চাইলেও বাড়ির কথা লুকিয়ে রাখতে পারবে না। না না, সেরকম কোনো কথা নয় পার্বতী। আমার বৌমা শুধু একটু রেগে আছে। আরে তার ছেলে ফেল হয়ে গেছে, তার মানে কি সে তোমার উপর ডাকাডাকি করবে? আমি এটাই বলবো, তোমার এই বৌমা কোনোদিন লতার মতো হতে পারবে না। লতা শিক্ষিত মেয়ে ছিল, সে সবার সম্মান করত, কিন্তু এই মূর্খ মেয়েকে দেখো, নিজের শাশুড়িকেই বাড়ি থেকে বার করে দিল। এখনো দেরি হয়নি কাবেরী, তুমি লতার কাছে চলে যাও আর বাকি জীবন ভালোভাবে কাটাও। তার নিজের সন্তান নেই, কিন্তু সে অন্য কারোর সন্তানকে কত ভালোভাবে মানুষ করেছে। তুমি সবসময় বলতে তোমার বড় বৌমা অপায়া। সে নিজের মেয়েকে সফল করে তোমাদের মুখের উপর চুনকালি মাখিয়ে দিয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি পার্বতী। আমি লতাকে চিনতে পারিনি, তার উপর অনেক অত্যাচার করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। এবার এই পিঙ্কি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এবার কাবেরী দেবী খুব ভালোভাবে বুঝতে পেরেছিল লতা অনেক ভালো মেয়ে এবং তার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো হবে। এসব কথা ভাবতে ভাবতে কাবেরী লতাদের ভাড়া বাড়িতে পৌঁছায় এবং দরজা নক করতে শুরু করে। আরে এই সময় আবার কে এলো? যাই গিয়ে দরজাটা খুলে দেখি। আরে মা, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাকে অপয়া বলতাম, কিন্তু তুমি অনেক ভালো মেয়ে। তোমার মতো ভালো বৌমা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আরে মা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। এরপর কাবেরী দেবী বাড়ির ভেতরে গিয়ে দুঃখী হয়ে চেয়ারের উপরে বসে পড়ে। কি হয়েছে মা, আপনি এত চিন্তিত কেন? পিঙ্কি আপনাকে কিছু বলেছে? সে প্রথম থেকেই আমাকে নানা রকমের কথা বলেছে।
আমি এতদিন থেকে তার কথা শুনে আসছি, কিন্তু আমার এখন সেই ক্ষমতা নেই যে আমি তার সঙ্গে ঝগড়া করব। তার মানে পিঙ্কি আপনাকেও ছাড়েনি, সে আপনার সঙ্গেও ঝগড়া করেছে? লতা, তোমার কাছে খাবার কিছু থাকলে আমাকে দাও, আমি কাল থেকে কিচ্ছু খাইনি, খুব জোরে খিদে পেয়েছে। মা, আপনি এরকম করে বলবেন না, তাড়াতাড়ি চলুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। এরপর লতা তার শাশুড়িকে নিয়ে ডাইনিং রুমে চলে যায় এবং তাকে অনেক রকমের খাবার খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে তার শাশুড়ি বলে, বাহ, এতদিন পর ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারলাম, কতদিন এরকম ভালো ভালো খাবার খাওয়া হয়নি। ঠাকুমা, আমিও এখানে আসার পর ভালো ভালো খাবার খাচ্ছি। আরে রাজু, তুই এখানে আছিস? কাবেরী তার নাতি রাজুকে দেখে অবাক হয়ে যায়। এরই মধ্যে তার ছোট ছেলে রজত সেখানে চলে আসে। হ্যাঁ মা, রাজু কাল থেকে এখানে আছে, আমিও আজ বৌদির হাতের রান্না খেয়েছি, খুব ভালো লেগেছে। এসব কি হচ্ছে রজত, তুইও এইসবের মধ্যে আছিস? তাহলে কি করতাম মা, তুমি নিজেই সেই বাড়িতে ভালোভাবে থাকতে পারলে না, তাহলে আমরা সেখানে কিভাবে থাকতাম? হ্যাঁ ঠাকুমা, সেখানে থাকলে আমি পাগল হয়ে যেতাম, তাই কাল এখানে চলে এসেছি, বাবাও সকালে এখানে এসেছে। রাজু, তুমি এখন অনেক ছোট, তোমাকে বাড়ির এই সমস্ত কথাই থাকতে হবে না। তুমি চলো, আমি তোমাকে পরের বছরের পরীক্ষার জন্য পড়াবো। বৌদি, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি রাজুকে এখানে রেখে তার পড়াশোনার দিকে লক্ষ্য রাখো। পিঙ্কি এই ব্যাপারে কিছু জানবে না, সে যখন নিজের ভুল বুঝতে পারবে তারপর রাজু সেই বাড়িতে যাবে, তার আগে তাকে রাজুর ব্যাপারে জানাবো না। বাবা, যতদিন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস না হয়ে যাই ততদিন আমি ওই বাড়িতে যাব না। আচ্ছা ঠিক আছে, ওইসব দেখা যাবে, কিন্তু রজত, তুমি এবার নিজের বাড়ি ফিরে যাও, না হলে পিঙ্কি অনেক চিন্তিত হয়ে যাবে। ঠিক আছে বৌদি, এবার আমি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে ছেলে হারিয়ে যাওয়ার অ্যাক্টিং করতে হবে। এরপর রাতের বেলা রজত বাড়ি ফিরে যায়। রজত বাড়ি গিয়ে দেখে পিঙ্কি সোফার উপরে বসে কান্নাকাটি করছে। রজত সবার আগে নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, আরে পিঙ্কি, মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না কেন? আমি কি করে জানবো মা কোথায়? হয়তো সে নিজের নাতিকে খুঁজতে বেরিয়েছে। আমি কতবার করে বললাম কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আগে কিছু খাওয়া দাওয়া করে নিন, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি আর নিজের নাতিকে খুঁজতে বেরিয়ে পড়েছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, মা রাজুর খোঁজ করতে গেছে। আচ্ছা ওসব কথা ছাড়ো, আগে এটা বলো, আমার ছেলের ব্যাপারে কিছু জানা গেছে? না পিঙ্কি, জানা যায়নি, আমি পুলিশকে কমপ্লেন করে দিয়েছি। পুলিশ এমন ভাবে বলছিল যে রাজু হয়তো অন্য কোনো রাজ্যে চলে গেছে, তাকে খোঁজা অনেক মুশকিল হবে। তবুও আমি পুলিশকে বলে এসেছি তারা যেন ভালোভাবে একটু খোঁজ করে। কি, রাজু অন্য রাজ্যে চলে গেছে? আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। পিঙ্কি, তুমিও তো মাকে দাদা থেকে আলাদা করে দিয়েছিলে, তাদেরও হয়তো অনেক কষ্ট হয়েছিল, তুমিও কয়েকদিন পর্যন্ত এই কষ্ট সহ্য করে নাও। আমার মনে হয় তাড়াতাড়ি রাজুকে পেয়ে যাব। তাছাড়া তুমি তো এইমাত্র বললে মাও রাজুর খোঁজ করতে গেছে, তাহলে তাড়াতাড়ি রাজুকে পাওয়া যাবে। মানে হ্যাঁ হ্যাঁ। এভাবেই কয়েক মাস কেটে যায়। রজত পিঙ্কিকে বলে দিয়েছিল যে রাজুর খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব কথা শুনে পিঙ্কি সবসময় কান্নাকাটি করত। বাড়িতে কেউই ছিল না যার সঙ্গে কথা বলে পিঙ্কি নিজের দুঃখ কম করতে পারবে। সে বাড়িতে একা হয়ে গিয়েছিল। অপরদিকে রাজু তার কাকিমার বাড়িতে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। একইভাবে কাবেরীও তার বড় বৌমার বাড়িতে হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল। একদিন কাবেরীদের পুরানো প্রতিবেশী পার্বতী লতাদের বাড়িতে আসে। তুমি অনেক ভালো কাজ করছো বৌমা, তুমি চাকরিও করো আবার বাড়ির কাজও করো, এরই সঙ্গে রাজুকে পড়াশোনা করতে সাহায্যও করছো। বাহ, খুব ভালো। এবার শুধু রাজুকে পড়াশোনা করিয়ে একটা ভালো মানুষ বানিয়ে দাও, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বৌমা, তোমার শাশুড়ি কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? মা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে আছে। আপনার কোনো জরুরি কাজ থাকলে আমি মাকে ডেকে দিচ্ছি। আরে না না, তাকে ঘুমাতে দাও। বেচারি যখন ওই বাড়িতে ছিল সেই সময় পিঙ্কি তার উপর অনেক অত্যাচার করেছে। তুমি আমার একটা কথা শোনো, আমি একটা বিশেষ কারণেই এখানে এসেছি। পার্বতী লতাকে কিছু বলছিল। অপরদিকে রুমের ভেতর থেকে কাবেরী দেবী তাদের আওয়াজ শুনতে পায়। আরে, এটা তো পার্বতীর আওয়াজ। সে এখানে কি করতে এসেছে? বাইরে গিয়ে দেখতে হবে। পার্বতী এবং লতা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় কাবেরী দেবী সেখানে আসে।
পার্বতী, তুই এখানে? আরে কাবেরী, এসো এসো, খুব ভালো হয়েছে তুমি এসে গেলে। বৌমা বলছিল তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছ, তাই আমি তোমাকে ঘুম থেকে তোলার জন্য বারণ করলাম। মা, আপনারা দুজন বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা বৌমা, যাও। এরপর লতা চা আনার জন্য রান্নাঘরে চলে যায়। দেখেছিস তো কাবেরী, আমি তোকে আগেই বলেছিলাম নিজের বড় বৌমার কাছে চলে যাস, সেখানে খুব শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ পার্বতী, তুই একদম ঠিকই বলেছিলিস। আগে আমি লতাকে ঠিকভাবে চিনতে পারিনি। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে অনেক ভালোভাবে আছি। বাড়িতে কোনো রকম অশান্তি হয় না, কেউ কাউকে ঠেস দিয়ে কথাও বলে না, আর কারোর উপরে জোর খাটানোর চেষ্টাও করে না। সেখানে থাকলে নানা রকমের সমস্যা, তার উপর সকলকে নিয়ে খারাপ খারাপ কথা বলা, সব কিছুই হতো। আমি তো জানতাম এখানে সবকিছু ভালোই হবে। লতা একজন শিক্ষিত মেয়ে, তার উপর চাকরিও করে, কিন্তু এত কিছুর পরেও তার কোনো রকম অহংকার নেই। আজ ছুটির দিন, তাই আমি একটা বিশেষ কাজেই লতার সঙ্গে দেখা করতে চলে এলাম। কাজ? লতার সঙ্গে তোর আবার কিরকম কাজ? আরে সেটাই তো, আমি জুলির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। জুলির ব্যাপারে? আরে হ্যাঁ, আসলে আমার দূর সম্পর্কের একজন আত্মীয় আছে, তার ছেলে জার্মানিতে জুলির সঙ্গেই পড়াশোনা করে। শুনেছি তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছে, তাই তাদের বাড়ির লোক বলছে তোমাদের বাড়িতে এসে একটু সম্পর্কের জন্য কথা বলতে। তারা ভালো করেই জানে যে জুলি বাড়ি ফিরলে তার জন্য নানা রকমের ছেলের সম্পর্ক আসা শুরু হয়ে যাবে। আর জুলির মা বাবা যদি অন্য কোনো ছেলে তার জন্য পছন্দ করে ফেলে তাহলে তাদের খুব খারাপ লাগবে। যদি ছেলে মেয়ে দুজনে একে অপরকে পছন্দ করে তাহলে তাদের বিয়ে দিয়ে দেওয়াই ভালো হবে। আমার ছেলে সুরেশ লতাকে নিজের পছন্দ করেই বিয়ে করেছিল। এবার দেখো তারা দুজনে কত ভালোভাবে আছে। তাছাড়া জুলি অনেক ভালো মেয়ে, তার সঙ্গে যে কোনো ছেলে ভালোভাবেই জীবন কাটাতে পারবে। সত্যি, সেই মা মহান যে জুলির মতো মেয়ের জন্ম দিয়েছে, তাই তো কাবেরী। কি বললি? তার জন্মদাতা মা মহান? না না, আমার লতা মহান, যে জুলিকে কত ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। তুই একদম ঠিকই বলেছিস কাবেরী, আমি তোর মুখ থেকে এই কথাই শুনতে চেয়েছিলাম। সত্যি বৌমা লতার মতো হওয়াই দরকার। এরই মাঝে জার্মানিতে জুলির সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছিল এবং সে এটা জানতেও পারে না যে তার বাবা মা বাড়ি ছেড়ে 2 বছর হয়ে গেছে এবং ভাড়া বাড়িতে তার বাবা মা, ঠাকুমা এবং রাজু একসঙ্গে থাকে। একদিন জুলি তার মাকে ফোন করে। মা, তুমি জানো এবছরে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। এবার যে কোনো ভাবে কলেজ কমপ্লিট করব আর তোমাদের কাছে ফিরে যাব। জুলি, আমরাও অনেকদিন থেকে এটারই অপেক্ষা করছি যে কবে তোর পড়াশোনা শেষ হবে আর তুই আমাদের কাছে আসবি। 2 বছর হয়ে গেল তোকে দেখিনি, তোকে দেখতে খুব ইচ্ছে করে। আচ্ছা মা, একটা কথা বলো, রাজুর পড়াশোনা কেমন চলছে? এই বছর সে পরীক্ষায় পাস করতে পারবে তো, নাকি আবার ফেল করে যাবে? না না, এবছর অবশ্যই সে পাস করবে। আমি নিজেই তার পড়াশোনার দায়িত্ব নিয়েছি, প্রত্যেক দিনই তাকে পড়াতে বসাই। যদি সে এবছর পাস করে যায় তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। আমিও এটাই চাই যে আমার ভাই ভালো নম্বর পেয়ে পাস হয়ে যাক। এভাবেই দেখতে দেখতে রাজুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় এবং রেজাল্ট বেরোনোর সময় হয়ে যায়। অপরদিকে 1 বছর থেকে পিঙ্কি নিজের ছেলেকে দেখতে পায়নি। সে রাজুর ব্যাপারে কোনো রকম সন্ধানও পায়নি। সারাদিন কান্নাকাটি করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একদিন পিঙ্কি যখন দুঃখী হয়ে বাড়ির বাগানে দাঁড়িয়েছিল, এমন সময় পার্বতী সেখানে যায়। আরে পিঙ্কি, তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি তো শুনেছি তুমি সবসময় বাকি সকলকে বাড়ি থেকে বার করে দাও, আজ নিজে বাইরে কেন? এসব আপনি কি বলছেন আন্টি? আরে আমি কি কোনো ভুল কথা বললাম? সুরেশকে, লতাকে, তারপর নিজের শাশুড়িকেও, হয়তো নিজের ছেলেকেও তুমি ইচ্ছে করেই বাড়ি থেকে বার করে দিয়েছো। তবে এটা তুমি অনেক বড় ভুল করেছো পিঙ্কি। নিজের ভুলের জন্যই তোমাকে আজ শাস্তি পেতে হচ্ছে। লতার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে অনেক খুশিতে আছে, চাকরি করে, ভালো টাকাও রোজগার করে। তাছাড়া বিদেশে তার মেয়ের পড়াশোনা শেষ হতে চললো, তাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। আন্টি, আপনি ঠিকই বলছেন, এসব কিছু আমার কর্মেরই ফল। আমি তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এখনো দেরি হয়নি পিঙ্কি, সময় থাকতে ভালো হয়ে যাও, না হলে ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলবে। এরপর পিঙ্কি বাড়ির ভেতরে গিয়ে দুঃখী হয়ে মেঝের উপর বসে পড়ে। কিছু সময় পর রজত বাড়ি ফিরে পিঙ্কিকে বলে, এসব কি পিঙ্কি? তুমি কতদিন এভাবে দুঃখী হয়ে বসে থাকবে? এমনিতেই তুমি সারাদিনে একবার রান্না করো, অন্তত ওটাই খেয়ে নাও।
আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আমার শাশুড়ি আমার উপর কত ভরসা করত, তারপরেও আমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। সুরেশ দা আর লতা দিদিকে বাড়ি থেকে বার করার পেছনে আমারই আইডিয়া ছিল। আমার কর্মের জন্য আমাকে এই সব দিন দেখতে হচ্ছে। এটা বুঝতে তোমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এটা দেখে ভালো লাগলো যে তুমি অন্তত নিজের ভুল বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, ফিরতে রাত হয়ে যাবে। এরপর রজত অফিসের নাম করে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু সে তার দাদার বাড়িতে পৌঁছায়, কারণ আজ রাজুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার কথা ছিল। রজত তাদের বাড়ি গিয়ে দরজা নক করে। আরে রজত, তুমি এভাবে চলে এলে কেন বৌদি, কি হয়েছে? রাজু কোথায়? আরে বাবা, আমি বলতে চাইছি তুমি খালি হাতে চলে এসেছো কেন? তোমার হাতে মিষ্টি নেই কেন? তোমার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে। কি বললে? রাজু ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছে? রজত তার বৌদির কথা শোনা মাত্রই অনেক খুশি হয়ে যায় এবং বাড়ির ভেতরে রাজুর কাছে যায়। বাবা, এই সবকিছু কাকিমার জন্য সম্ভব হয়েছে। কাকিমা সাহায্য না করলে আমি কোনোদিন পাস করতে পারতাম না। এবার বাড়ি চলো, আমি বাড়ি গিয়ে মাকে এই ব্যাপারে জানাবো। না রাজু, তোকে মায়ের কাছে যেতে হবে না। সে এখনো নিজের ভুল বুঝতে পারেনি। যখন সে নিজের ভুল বুঝতে পারবে এবং মা এবং দাদা বৌদির কাছে ক্ষমা চাইবে, তারপর তুই সেখানে যাবি। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো বুঝবে সেরকমটাই হবে। এদিকে রাজু তার বাবার কথায় রাজি হয়ে যায় এবং মায়ের কাছে যায় না। অপরদিকে বিদেশে জুলির পড়াশোনা শেষ হয়ে যায় এবং একটি বড় বিদেশি কোম্পানিতে সে চাকরিও পেয়ে যায়। জুলি অনেক খুশি ছিল এবং সে চাকরি জয়েন করার আগে তার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য ইন্ডিয়া ফেরার জন্য রওনা হয়ে যায়। যদি আমি বাবা মাকে বলে দিই যে আমি ইন্ডিয়া ফিরছি, তাহলে তারা আনন্দে পাগল হয়ে যাবে। না না, তাদেরকে এখন কিচ্ছু জানাবো না। আমি সেখানে গিয়ে তাদেরকে সারপ্রাইজ দেব। হঠাৎ আমাকে সামনে দেখে তারা অনেক খুশি হয়ে যাবে। জুলি তার ইন্ডিয়া ফেরার ব্যাপারে বাবা মাকে জানায় না এবং কিছু সময় পর প্লেনে চেপে ইন্ডিয়া পৌঁছে যায়। অপরদিকে পিঙ্কি নিজের বাড়িতে দুঃখী হয়ে বসেছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে। আমাদের বাড়িতে আবার কে এলো? কেউ তো কোনোদিন এখানে আসে না। যাই গিয়ে দেখি। এরপর পিঙ্কি গিয়ে দরজা খুলে দেখে জুলি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আরে জুলি, তুমি এখানে? আরে কাকিমা, তুমি এরকম করে বলছো কেন? আমি এখানে আসবো না তো কোথায় যাব? তুমি কি এই ব্যাপারে কিচ্ছু জানো না? কি হয়েছে কাকিমা? হয়তো লতা দিদি তোমাকে এসব ব্যাপারে কিছু জানায়নি। এসো, বাড়ির ভেতরে এসো। এরপর লতা জুলিকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় এবং তাকে সমস্ত কথা জানায় যে কিভাবে জুলির বিদেশে চলে যাওয়ার পর পিঙ্কি তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিল এবং তারপর জুলির ঠাকুমাকেও বাড়ি থেকে বার করে দিয়েছিল। তার মানে বাবা মা 3 বছর থেকে এখানে থাকে না? দিদি যেখানেই থাকবে সেই জায়গাকে স্বর্গ বানিয়ে দেবে। আমি অপয়া মহিলা। আমার খারাপ কাজের জন্য আমার অনেক আফসোস হচ্ছে। আমি এই বাড়ির জন্য অপয়া। কিন্তু এখন আমি কি করব জুলি? কিভাবে তাদেরকে খুঁজবো? আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। পিঙ্কি, আমি তোমার মুখে এটাই শুনতে চাইছিলাম। আমি চাইছিলাম তুমি নিজের ভুল বুঝতে পারো এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। এখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। কিন্তু আমি জানি না তারা কোথায় আছে। আমি জানি তারা কোথায়। তুমি সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করো। আজ রাতে আমি সবাইকে বাড়িতে নিয়ে আসব এবং আগের মতো আমরা সবাই একই বাড়িতে থাকবো। হ্যাঁ ঠিক আছে। জানি না আমাদের ছেলেটা কোন শহরে কি অবস্থায় রয়েছে। দাদা আর লতা দিদি এই বাড়িতে চলে এলে তাদেরকে দেখে আমার দুঃখ কিছুটা কম হবে। এরপর পিঙ্কি জুলির জন্য তার পছন্দের খাবার বানায় এবং এরই সঙ্গে সে বাকি সকলের পছন্দের খাবার রান্না করে। সন্ধ্যাবেলায় পিঙ্কি যখন ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখেছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। মনে হয় সবাই চলে এসেছে। আমি গিয়ে দরজাটা খুলছি। হ্যাঁ, তুমি গিয়ে দরজা খোলো। আমি তোমার সারপ্রাইজ খারাপ করব না। এরপর জুলি গিয়ে দরজা খোলে। জুলিকে দেখার সঙ্গে সঙ্গে তার মা বাবা এবং ঠাকুমা অবাক হয়ে যায়। আরে জুলি, তুই এখানে? সারপ্রাইজ! এবার বলো আমার সারপ্রাইজ তোমাদের কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে। আমাদেরকে ক্ষমা করে দে জুলি। আমরা তোর কাছে কথাটি লুকিয়ে রেখেছিলাম যে আমরা এখানে থাকি না। তোমাকে আর কিছু বলতে হবে না মা। কাকিমা আমাকে সব কথা বলে দিয়েছে। মা, দাদা, লতা দিদি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি যেসব কাজ করেছি তার জন্য আমি অনেক লজ্জিত। তোমরা এই বাড়িতে ফিরে এসো। আমরা আবার একসঙ্গে থাকবো।
দয়া করে তোমরা বারণ করবে না, আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি পিঙ্কি। আর হ্যাঁ, আমরাও তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি রকম সারপ্রাইজ? রাজু, বাড়ির ভেতরে এসো। লতার এটা বলার সঙ্গে সঙ্গে রাজু বাড়ির ভেতরে চলে আসে। মা, তুমি জানো আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছি। এবার তুমি বলতে পারবে না আমি পড়াশোনা করি না। আমি আর কোনোদিন ওইসব কথা বলবো না রাজু। আমি তোর জন্য অনেক খুশি। সবাই ভেতরে চলে এসো, আমি খাবার লাগিয়ে দিয়েছি। পিঙ্কির কথায় সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে এবং গল্প করতে করতে রাতের খাবার খেতে থাকে। এরপর থেকে সকলে আবার একসঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়। কিছুদিন পর জুলির বন্ধু বিক্রম তার পরিবারের লোক নিয়ে জুলির বাড়িতে আসে এবং দুই পরিবার বসে বিক্রম এবং জুলির বিয়ের দিন ঠিক করে। ঠিক করা হয় যে 3 বছর পর তাদের বিয়ে দেওয়া হবে। আমি তো প্রথম থেকেই জানতাম একদিন আমাদের পরিবারের সবকিছু ঠিক হয়ে যাবে। এবার আমাদের বাড়ি কোনো স্বর্গের থেকে কম নয়। বন্ধুরা, বড় বউ ভার্সেস ছোট বউ গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই মজাদার সিরিজ দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।